আপনারা জানেন আমাদের মোটো হচ্ছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল কারাগারের সংশোধনাগার হিসাবে গড়ে তোলার মানুষে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কারা অধিদপ্তর কর্তৃক গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ে কতিপয় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আজকের এই আমরা মত বিনিময় সভার আয়োজন করেছি, যাতে আমরা এগুলো ক্লারিফাই করতে পারি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বন্দীদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বৃদ্ধি, কারাগারগুলোকে উৎপাদনমুখী করা, কারাবন্দী এবং কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স সরবরাহের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময় কারাগারের সময়ে সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দির সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। তবে সকল সময়ের ন্যায় কারা বিধি সহ অন্যান্য বিধিবিধানের আলোকে তাদের প্রাপ্যতা, তাদেরকে নিরাপদে রাখা এবং প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। কারাগারের সকল বন্দীকে আগমনের পর শ্রেণী এবং ঝুঁকি নির্ধারণপূর্বক প্রকৃতি অনুযায়ী নির্ধারিত ওয়ার্ড এবং সেলে প্রেরণ করা হচ্ছে। বিশেষ প্রকৃতির বন্দীদের ওয়ার্ড এবং সেলে বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর পাশাপাশি জ্যামার স্থাপন করা সহ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিনিয়তই আমরা তাদেরকে তল্লাশির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে কোনো অবৈধ যন্ত্রপাতি অথবা মালামাল তাদের কাছে নাই। যোগাযোগের ক্ষেত্রে আদালতের আদেশ ছাড়াও সকল প্রকার বিচারাধীন বন্দীদের প্রতি 15 দিনে একবার এবং সাজাপ্রাপ্ত বন্দীদের আপনারা জানেন 30 দিনে একবার তাদের আইনজীবী সহ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা আমরা করছি। এছাড়া প্রতি সপ্তাহে প্রতি 7 দিন অন্তর আমরা 10 মিনিট করে তাদেরকে টেলিফোনে সুনির্দিষ্ট কিছু নাম্বারে তাদেরকে আইনজীবী এবং পরিবারের সদস্যের সাথে কথা বলার সুযোগ দিচ্ছি। শ্রেণীপ্রাপ্ত বন্দীগণের দিনে দুবেলা এবং অন্যান্য সকল বন্দীদের দিনে একবেলা আমিষ জাতীয় খাদ্য দ্রব্য প্রদান করা হচ্ছে, যেটা নিয়ম অনুযায়ী। এবং এছাড়া আপনাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে ভিতরে যে আমরা ক্যান্টিন পরিচালনা করতে, এইটার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সুনির্দিষ্ট অর্থাৎ নিয়মমাফিক দাম নির্ধারণ করে দেওয়া এবং এটা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এর পাশাপাশি সকল বন্দীদের মাসিক একটা সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের ব্যয় নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং অতি অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে। সংরক্ষিত এলাকা হওয়ায় সাধারণের কারাগারের প্রতি আকর্ষণ এবং আগ্রহ অনিবার্য। ফলে কারাগার নিয়ে যে সকল সংবাদ প্রচার হয় তা সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যে সকল তথ্য সংবাদ প্রেরণ করা হয় তার একটি বৃহৎ অংশ আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই পূর্ব ধারণার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করা হয় এবং অনেক ক্ষেত্রেই তা আমাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারের অভ্যন্তরে মোবাইল ব্যবহার, রাজার হালে থাকা, কারাগারের আয়াসী জীবনযাপন, হাতকড়া পরানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা আপনাদেরকে এই ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারের অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইবো আসলে আমাদের যে পদক্ষেপগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট করছে অথবা আমরা কি আদৌ উন্নত পরিবেশটাকে নিয়মতান্ত্রিক আলোকে অথবা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারছি কিনা। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়াবার বিধি মোতাবেক শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকেই আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসি জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। অপরদিকে কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি, তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে।
তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষকে দায়ী করা হয়। এ ব্যাপারে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে, তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় হয়তোবা সমীচীন হবে না। সাম্প্রতিক এসব বিষয়ে কতিপয় সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে যা জনমনে অনেক ক্ষেত্রেই কিছুটা নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছি, যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, যদি সুনির্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন, আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো ছাড় আমরা গত 3 মাসে দিইনি এবং আপনাদেরকে আবার ইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা কারাগার সংস্কারের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার আলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা প্রশাসন করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাতে চায়, কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আশা করি আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের উদ্দীপনা আরো বাড়িয়ে দেবে। এখন অতি সংক্ষেপে গত 3 মাসে কারাগার সমূহে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য বিষয়সমূহ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদি রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরও কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধকল্পে ঝুঁকিপূর্ণ কারাগারসমূহে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াড আমাদের কয়েকটি কারাগারে প্রবেশ পথে মোতায়েন করা হবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং কারারক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর, সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারাগারসমূহে তাদেরকে প্রদান করা হচ্ছে। অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ, তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইনি দুর্বলতার সুযোগে অনেক আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সকল সময়ে বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের জন্য বেশ কয়েকটি নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে। এক্ষেত্রে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিতের জন্য কঠোর তদারকি অব্যাহত রয়েছে। বন্দীদের দেখা সাক্ষাৎ, টেলিফোন কথোপকথন, চিকিৎসা সেবা যথাযথ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা সহ তা বাস্তবায়নে কঠোর নজরদারি আমরা করে যাচ্ছি। বন্দী ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদেরকে ম্যানেজমেন্টের জন্য RFID এবং এমনকি GPS ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। কারাগারকে সংশোধনাগার হিসাবে রূপান্তরের লক্ষ্যে বন্দীদের প্রশিক্ষণ সহ কারারক্ষীদের প্রশিক্ষণ সহ এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকবে নতুন পণ্যের উৎপাদনের জন্য স্থাপনা তৈরি, পুরনো যন্ত্রপাতি সমূহের আধুনিকায়ন। এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে বিজেএমইর সাথে আমরা একটা MOU সাইন করার উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে বিজেএমই আমাদের যেসব জায়গায় কারাগারের স্থাপনা আছে, জায়গা আছে, ওখানে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তাদের উৎপাদিত পণ্য তারা ক্রয় করবে এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আলোচনা চলছে এবং এছাড়া যারা প্রশিক্ষণ পাবে এইসব ম্যানুফ্যাকচারিং লাইনে তাদের পরবর্তীতে তাদের জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে, অগ্রগণ্যতা পায়, এই জন্য বিজেএমই সাথে আমাদের আলোচনা চলছে। এটা সাফল্য পেলে আমি আশা করি যে পোস্ট সেন্টেন্স যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটা বড় উন্নতি সাধন হবে। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে 1899 জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা
নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। নানা মহলের দাবির প্রেক্ষিতে অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত লোগো যেন কারা অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এ ব্যাপারে আমরা নজর রাখছি। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার, বডি ক্যাম সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। কারাগারসমূহের ভবনগুলোর অব্যবহৃত ছাদসমূহ ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব সাশ্রয় হবে। এছাড়া বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হবে যাতে দেশের সবুজ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি। এ পর্যায়ে আমি থামছি। আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাই। কোনো কোয়ারি থাকে আমরা প্রশ্ন। আরেকটা হচ্ছে আমাদের সাংবাদিকদের জন্য আপনি যদি এই ধরনের একটা সুবিধা করতে আপনি বলেছেন কারাগারে যারা দুর্নীতিগ্রস্ত তাদের অপসারণ, এরকম একটা যারা খুব বিখ্যাত মামলা তালিকাভুক্ত আসামি তারা হচ্ছে যখন জামিন পায়, আমরা কোর্ট থেকে দেখা যায় জামিনের কাগজটা আপনাদের জেল গেটে আসে না। হ্যাঁ, এটা নিয়ে একটা টাইমিং ক্লিয়ার করতে পারি না, আমাদের একটু ঝামেলা হয়। আপনাদেরকেও আমরা সেই সময় পাই না। এটা আপনাদের থেকে যখন আপনারা আদালত থেকে জামিনের কাগজ পেয়ে ছেড়ে নেওয়া হয়, সেটা কনফার্মেশন যদি একটা ব্যবস্থা করা হয় যে কারা কারা, তাহলে এটা যেটা হয় যে যদি কোনো প্রশ্ন ছিল প্রথম হচ্ছে কাউকে অপসারণ করা হয়েছে কিনা। আপনারা যদি দেখে থাকেন ইতিমধ্যেই 4 জন আমাদের জেল সুপার তারা কিন্তু বাধ্যতামূলক অবসরে গিয়েছেন এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ কিছু তদন্ত চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, এরকম জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভবিষ্যতে। না, জি। প্রশ্ন নাম্বার 2, আপনি আপনার প্রশ্নে এখানে লিখিত বক্তব্যে বেশ কিছু নম্বরে নানা মহলের দাবির প্রেক্ষিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জি। এখানে প্রশ্ন হলো যে নানা মহল এখানে যে উল্লেখ করা হয়েছে। জি জি। প্রশ্নের উত্তর বলছি, আমরা যখন আমরা বন্দীদের চিকিৎসার জন্য নিয়ে যাই কারাগারের বাহিরে বলতে যেখানে আমাদের ফুটপ্রিন্ট আছে অথবা আমাদের কারারক্ষিত নিয়োজিত আছে, হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওইখানে দায়িত্ব পালন করেন। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক যখন আমরা বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই তখন কিন্তু আমাদের আর লোক থাকে না। সো এই ক্ষেত্রে দুটো ডেফিনেশনটা আমি ডিফারেন্ট করতে চাই। সো আপনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন এটা আপনি সুনির্দিষ্টভাবে বললে পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে। এখানে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কারা হাসপাতাল হয়ে গেলে এই প্রবলেমগুলো জি, এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে তখন আমি আশা করছি যে আমাদেরকে বন্দীদের আর বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো আছে যেগুলোতে পাঠানো প্রয়োজন হবে না। জি, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন। জি, লোগোর ব্যাপারে যেটা হচ্ছে আপনারা জানেন যে লোগোতে আমরা আমাদের যে লোগো আছে বর্তমানে এখানে নৌকা প্রতীক এবং অন্যান্য বিষয়গুলো আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কোয়েশ্চেন করে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে এটার সাথে আপনাদের কার্যক্রমের সামঞ্জস্যতা কি। আপনারা যদি দেখে থাকেন এখানে যে আমাদের লোগোটা আছে এখানে ব্যাটন এবং আমাদের চাবি আছে, যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা কারেকশন সেন্টার এবং ইয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যে কারণেই আসলে আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারেই পদক্ষেপ গ্রহণ করছি এবং বিভিন্ন পক্ষ থেকে কোশ্চেনটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে এটা কেন অথবা এটা কি জন্য করা হচ্ছে, ওরকম কোনো যৌক্তিকতা আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। জি 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 এটা সর্বসাধারণের পক্ষ থেকে বিভিন্নভাবে, এটা আসলে সুনির্দিষ্টভাবে আমি অমুক বলেছে এভাবে বলতে পারছি না। বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন এসছে যে আপনারা এটা কেন এবং এটা যৌক্তিকতা কি, তখন আমরা আসলে খতিয়ে দেখছি এবং যাতে যৌক্তিকভাবে এটা পরিবর্তন করা যায়। জি জি জি
মহলটা কি না, এটা মানে শুধু সরকারি না, ডেফিনেটলি সরকারি না, এটা আমি বলবো যে জনসাধারণের পক্ষ থেকে আমাদের কাছে যে ফিডব্যাক, আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আবেদন পেয়েছি যে এটা আমরা কেন পরিবর্তন করছি না। কোনো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেনি, এটা সর্বসাধারণের পক্ষ থেকে আমরা ফিডব্যাকটা পেয়েছি। আপনি জি সবকিছু ডকুমেন্টেড কথা বলছেন, জি এই যে পরিবর্তনের বিষয়গুলো, জি এই বিষয়গুলো কি আপনার কাছে ডকুমেন্টেড আছে? জি আপনি যে আমরা যে পরিবর্তনের যে সুপারিশ বা আহ্বানের কথা বলছেন, এই বিষয়গুলো কি আপনার কাছে ডকুমেন্টেড আছে? জি জি অবশ্যই আছে। জি ধন্যবাদ। কতজনকে আপনারা পুনরায় ফিরিয়ে আনতে পেরেছেন এবং এর পরবর্তীতে কতজন শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে? বন্দি আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। গ্রেফতার 1500 জি আমাদের এই মুহূর্তে প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দি বা যারা এখনো পলাতক রয়েছে। জি আপনার পরবর্তী প্রশ্নটা কি ছিল? শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি যারা পালিয়েছেন জি মুক্তি পেয়েছেন তারা। জি জি এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তো আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো। সরি আমি কারেক্ট করছি, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। তারা কি জঙ্গি সবাই? না সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। জি যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, যে বললেন যে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গি হলে কেন ছেড়ে দেওয়া হলো? না এটা আমি আপনাকে ক্ল্যারিফাই করি, আমরা কাউকে জঙ্গি বলছি না। জঙ্গি হিসাবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। জি 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 মানে আপনাদের পরিষ্কার করে, আমরা কাউকে জঙ্গি বলছি না, তারা জঙ্গি হিসাবে আমাদের কাছে গ্রেপ্তার হয়ে এসেছিলেন, তাদেরকে আদালত জামিন দিয়েছে, আমরা মুক্তি দিয়েছি। আমরা দেখছি যে এই বিপ্লবের মধ্যে বেশ কয়েকটি কারাগার ভেঙে আসামিদেরকে নিয়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছে। জি পরবর্তী সময়ে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তাহলে কারাগারের নিরাপত্তা আপনারা কতটুকু জোরদার করবেন বা এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটা প্রক্রিয়াটা চলছে স্যার। নিয়েছেন? জি ধন্যবাদ আপনাকে এই কোয়েশ্চেনের জন্য। বেসিক্যালি আমরা প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে 5ই অগাস্ট পরবর্তী, এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি, আমরা তদন্ত করেছি, এবং এখানে আমাদের কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, এবং এবং যেটা হচ্ছে আমরা আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন। তো এক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনার কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি। এই সবগুলো বিষয়ে যেগুলো আমাদের আওতাধীন, ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর অবকাঠামো গত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা, এগুলোকে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো, যাতে এগুলো দুর্বলতাগুলো কাটিয়ে উঠা যায়। জি এই ঘটনা জুলাই আগস্টের যে অভ্যুত্থানের ঘটনা, প্রথমে যে কারাগারটা ভাঙা হয়েছে এটা নরসিংদী। জি জি ধন্যবাদ। ওই যে আপনি যে জেল সুপারের কথা বলছেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়নি, বরখাস্ত করা হয়েছিল, এবং এই তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, এবং তার যদি দায় দায়িত্ব এখানে নিরূপিত হয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আপনি যেটা বলেছিলেন, আমি এর আগে তথ্য দিয়েছিলাম, প্রায় 201 জন আমাদের কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আহত হয়েছিলেন, অনেকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন, এবং আপনারা হয়তো জানেন যে অনেকের কিন্তু যে এই ঘটনাগুলোতে আমাদের কারারক্ষী কর্মকর্তা কর্মচারীদের অনেক বাসভবন এবং ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ব্যাপারেও আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়েছি এবং তাদেরকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছি। ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে মানে 5ই জি জি আচ্ছা আচ্ছা বৃদ্ধি, এবং আপনারা জানেন যে 5 অগাস্ট আগের সময়ে বেশ অনেক ধারণ ক্ষমতার, আমরা সবসময় ধারণ ক্ষমতা থেকে বেশি বন্দীদের নিয়ে অপারেট করছি। আপনারা হয়তো জানেন যে প্রায় আমাদের ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি।
এবং 5 অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় 55 হাজারে চলে এসেছিল। বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65 হাজারে গিয়ে থেকেছে। সো এই বিষয়টা আমার মনে হয় পরিষ্কার করতে পেরেছি। আর আপনি নেক্সট পোর্শনটা একটু যদি হাসপাতালে ডিভিশন জি জি ডিভিশন পাই না জি জি আচ্ছা জি জি আপনারা জানেন যে ডিভিশন পাওয়ার জন্য দুইটা বিধান আছে। একটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রথম শ্রেণীর আর গেজেটেড অফিসার তারা অটোমেটিক্যালি ডিভিশন প্রাপ্ত হন, একটা আদেশ বলে। আর পরবর্তী যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকেই পেয়েছেন। অনেকগুলো প্রক্রিয়া চলমান রয়েছে, যারা পাননি তাদেরকে আমরা ডিভিশন প্রদান করতে পারিনি। ধন্যবাদ। চিকিৎসাধীন অবস্থা যেটা আপনারা জানেন যে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই, তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য, তাহলে হয়তো আমরা সঠিক নিরাপত্তা দিতে পারবো। আরেকটা দুর্বলতা রয়ে গেছে, কারণ সকল চিকিৎসা যারা প্রিজন সেলে হয় না, অনেক সময় তাদেরকে বিভিন্ন ওয়ার্ড এবং থেরাপি সেন্টার বিভিন্ন জায়গায় নিতে হয়। ওখানে দেখা যায় অন্যান্য যারা আছেন ওরাও কিন্তু চিকিৎসা নেন ওইখানে, সর্বসাধারণের সাথেই কিন্তু হয়তো আমাদের রক্ষীরা উপস্থিত থাকেন, বাট ওইখানে অন্যান্যরাও উপস্থিত থাকেন। তো এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে। আমার মনে হয় যে কারণে সরকার এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন। তাহলে হয়তো এই বিষয়টা আমরা হয়তো মিনিমাইজ করতে পারবো। জি জি এটা আসলে আমাদের এই ব্যাপারটা আমি উত্তর দিতে পারবো না, বিকজ আমরা হচ্ছে যারাই আবেদন করেন তাদেরকে আমরা আবেদনগুলো প্রসেস করে দিই এবং অনুমোদন প্রসেস হয়ে অনুমোদন পেলে আমরা তাদেরকে ডিভিশন প্রদান করি। এটা আসলে সরকার না, প্রশাসন, মানে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বেসিক্যালি বিষয়টা অনুমোদন করেন। জি ধন্যবাদ। ডিস্ট্রিক্টে 17টা কারাগার আছে যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এই বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। ধন্যবাদ। জি 17 আমাদের টোটাল 68টা কারাগার আছে। সরি, আমি একটা কারেক্ট করি, একটা 69, এখন একটা অনুমোদন হয়েছে, টোটাল 69টা কারাগার। জি 1 এবং 2 আমার ওইখানে বিভাজন হয়েছে, সিলেট 1কে আমরা চালু করার ব্যবস্থা করছি। জি কার্যক্রমটা আমাদের সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা আছে ওইটা দিয়ে একই ধারায়, মানে যে সরকারের অন্যান্য অফিস যেভাবে চলে, আমরা যদিও পোশাকধারী একটা অর্গানাইজেশন, আমাদেরও একই আইনেই বিচার এবং ব্যবস্থাপনা করা হয়। যেহেতু পোশাকধারী একটা সংস্থা অথবা যদি সার্ভিস বলি, এখানে কিন্তু আমাদের অনেক কার্যক্রম যারা হচ্ছে আমরা কিন্তু এবং অস্ত্র নিয়েও ডিউটি করি। সো এই ক্ষেত্রে একই আইনে বিচার করতে গেলে অনেক ক্ষেত্রে এটা আমাদের কাছে একটা প্রতিবন্ধকতা মনে হয়েছে, যে কারণে আমরা যাতে একটা ডিফারেন্ট আইন অথবা কিছু পরিশোধিত করে নিতে পারি এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। জি এবং আমি আশা করব যে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়ে আসছি এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।